শাট দ্য আপ ম্যান। আস্তে 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 আস্তে। এই মিয়া আপনি এখান থেকে বাইরে হতে পারবেন? আশ্চর্য। বেসিক্যালি এই লোকটা বুঝতেছে না যে এই লোকটা কত বড় বিপদে, কত বড় ঝামেলায় পড়তে যাইতেছে। ম্যাডাম আমি কি কিছু বলতে পারি? ফাঁসাইতাছে। আরে ও আমি ওরে ফাঁসাইতেছি। ছাগলের মতো বুঝতেছে না। তুমি ফাঁসানোর জন্য আমাকে ওর পিছে লাগাইছো। লাগাইছি তো, মানে ইট ওয়াজ এ ট্র্যাপ। অনেক টাকা ইনকাম করছো তুমি। ইট ওয়াজ এ ট্র্যাপ। আমার বসের সাথে আমার ওয়াইফকে আমি একটা সম্পর্ক তৈরি করার জন্য ইনসিস্ট করি একটা সার্টেন টাইমে। যেই লোকটা তার বউকে টাকার জন্য তার বসের সাথে পরিচয় করিয়ে দেয় এবং রিলেশন করতে বলে। যারা আমাকে ভালোবাসে আমিও যারাকে ভালোবাসি, আমাদের ভালোবাসার কোনো ঘাটতি নেই ম্যাডাম। সেখানে কি আপনি নিজেকে দায়ী মনে করেন না? কিন্তু এখন তো আমি ব্যাপারটা ওরে খুলে বলতেছি, ও বুঝতেছে না কেন? এখন কি আর ফেরার সময় আছে ম্যাডাম? মিনহাজ সাহেব আপনি কেমন আছেন? জি ম্যাডাম, অ্যাকচুয়ালি আমি আমার এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেমন আছি বলা মুশকিল, বাট আছি, চেষ্টা করছি ভালো থাকার। আমাদের এই প্রোগ্রামে আসার কারণটা কি জানতে পারি? এই প্রোগ্রামে নর্মালি মানুষ আসে কিসের জন্য? নর্মালি মানুষ আসে হচ্ছে তাদের প্রবলেমগুলো নিয়ে ক্লেম করার জন্য। জি, বাট অ্যাকচুয়ালি আমি এখানে আসছি কনফেস করার জন্য। কনফেস করার জন্য? কাইন্ড অফ কনফেস, লাইক আমার কাছে মনে হয়েছে যে আমি এমন কিছু কাজ করে ফেলছি আমার লাইফে যে কাজগুলোর কারণে আমার ফ্যামিলির উপরে ভয়ানক প্রভাব পড়ছে, এবং আই ওয়ান্ট টু ব্যাক মাই ফ্যামিলি অ্যাগেইন। আমি আমার ফ্যামিলিকে আবার ফেরত চাই। এই কনফেসের সাথে সাথে এটা একটা আবেদন বলতে পারেন আপনার কাছে। আপনি চাইলে শুরু করতে পারেন আপনার কথাগুলো। বিষয়টা হচ্ছে, আমি যেখানে কাজ করি, আমার বসের সাথে আমার ওয়াইফকে আমি একটা সম্পর্ক তৈরি করার জন্য ইনসিস্ট করি একটা সার্টেন টাইমে। আপনি? জি, আমি নিজেই ইনসিস্ট করি। আপনার স্ত্রী? আমার ওয়াইফ অ্যাকচুয়ালি জানতো না বিষয়টা সম্পর্কে খুব একটা, মানে তার ইচ্ছা ছিল না বা এরকম কিছু না, বাট ইন দ্যাট মোমেন্ট মানে আমি খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম অর্থনৈতিকভাবে। তারপরে আমি আমার বাসায় পার্টি থ্রু করি, আমার বসকে ইনভাইট করি, আমার ওয়াইফকে কনভিন্স করি যে আমার বসকে যেন সে কনভিন্স করে। আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল আমার বসের ফাইন্যান্সিয়াল কিছু ইয়ে নিয়ে আর কি, মানে অ্যাকচুয়ালি তাকে আমার ফাঁসানোর একটা টার্গেট ছিল। ক্রাইম? ইটস এ ক্রাইম, সরি, মানে এটার জন্য আমি নিজে এখন সাফার করছি। এবং আপনার স্ত্রী আপনার সাথে এই ক্রাইমে জড়িত হতে চায় নাই, বাট শি ওয়াজ বাউন্ড টু ডু দ্যাট। কি ধরনের বাউন্ড বলতে আমি আসলে তাকে কনভিন্স করে ফেলছি, রাজি করাই ফেলছি ইমোশনালি। পারলেন? আসলে লোভটা মানুষকে অনেক সময় অনেক কিছু করতে বাধ্য করে। মানুষকে খুন করে, মার্ডার করে, মানুষ ছিনতাই করে, রাহাজানি করে, অনেক কিছুই করে। তো আমি জাস্ট প্রেম করতে বলছিলাম, মানে প্রেমের অ্যাক্টিং করতে বলছিলাম আমার ওয়াইফকে, আমার বসের সঙ্গে, বাট এখন মানে দে আর ইন রিলেশনশিপ, বাট আই ওয়ান্ট মাই ওয়াইফ ব্যাক এগেইন। আপনি অপ্রিয় সত্য অনুষ্ঠানে এসে আপনার কষ্টের কথা বললেন, ভুলের কথা বললেন, দোষ ত্রুটি সবকিছু তুলে ধরলেন। এর আগে সম্ভবত আমাদের এই প্রোগ্রামে এমনটি হয়নি। আপনার মধ্যে কি আর কোনো ভয় বা দুশ্চিন্তা এরকম কিছু আছে? ম্যাডাম, মানে ভয় দুশ্চিন্তা না, মানে আমি কনফিউজড। মানে কি বিষয়ে? আই এম কনফিউজড বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমার ওয়াইফ, আপনি দেখবেন ও যে আহামরি সুন্দরী ওইরকম কিছু না, কিন্তু মানে ইটস নট লাইক দ্যাট যে আমার ওয়াইফ দেখতে খুব সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, আমি মানে যে কোনো পুরুষ মানুষ ওকে দেখলেই পাগল হয়ে যাবে, এরকম না। একদম মানে সুন্দর একটা হাউসওয়াইফ, শি ইজ অর্ডিনারি, পারফেক্ট হাউসওয়াইফ। শি ইজ অর্ডিনারি একজন হাউসওয়াইফ, এবং দেখতে খুব বেশি সুন্দর সেরকম না, বাট বাবুল চৌধুরীর মতো এরকম একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উনি যে মেন্টালি ইনভলভ হয়ে যাবে এটাও আমি আন্দাজ করতে পারি নাই। আমার মনে হয় যে মানে শি ইজ গোনা বি ফলিং ইন এ ট্র্যাপ, যেটা আমি পাততে চাইছিলাম ওর সাথে মিলে।
আমি যেই ট্র্যাপে ফেলতে চাইছিলাম বাবুল চৌধুরীকে, সেই একই ধরনের ট্র্যাপে হয়তো বা আমার ওয়াইফ পড়তে যাচ্ছে। যারা সে বুঝতে পারছে না। আপনি শিওর যে আপনার ওয়াইফ আপনার বসের সাথে এখন রিলেশনশিপে আছে? 100% শিওর। আপনি কি আমাদের সাথে সেগুলো শেয়ার করতে চান? কারণ ব্যাপারগুলো আসলে আমি সেট করে দিয়েছি তো। মানে ধরেন দেশের বাইরে ওরা মানে যখন ছিল তখন ওরা একসাথে থাকছে, আমি ইনসিস্ট করছি। আপনি আপনার ওয়াইফকে ওনার সাথে যেতে বলেছেন? জি, দিনের পর দিন, রাতের পর রাত হ্যাঁ, আমি আমার ওয়াইফকে আমার বসের সঙ্গে ফোনে কথা বলতে ইনসিস্ট করেছি। আপনার পাশে বসেই, আপনার পাশে থেকে আপনার স্ত্রী? না, অ্যাকচুয়ালি যখন ওরা ফোনে কথা বলতো তখন আমি এক রুমে আর আমার ওয়াইফ আর এক রুমে থাকতো। তারপর এখনকার যে সিচুয়েশন, এখন মানে উই আর ইন সেপারেশন রাইট নাও। তারপরে আপনার মনে হলো যে আপনি একটা পাপ করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন। এই জন্য আপনার কাছে আসলে এসে এখানে এই মঞ্চে এখানে বসে কনফেস করছি। এই যে দুজন মানুষ, দুজনে তারা প্রাপ্তবয়স্ক, তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, সেখান থেকে আপনার তো হারালো, স্ত্রী আরেকজনের প্রতি আসক্ত হয়ে গেল বা সম্পর্কে জড়িয়ে গেল, আপনার লাভটা কি হয়েছে? আমার অ্যাকচুয়ালি লাভ হওয়ার উদ্দেশ্যেই কাজটা করা ছিল, কিন্তু মানে আমার টার্গেট ছিল লাভ করার, লাভ করতে যে ক্ষতির মুখে পড়ে গেছি আর কি। আপনি কোন অর্থ পাননি? আমি অর্থ পাইছি। পেয়েছেন? হ্যাঁ, আমি চাকরি করছিলাম, আমার প্রমোশন হয়েছে, আমার বস আমাকে প্রমোট করছে, আমার ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস ছিল সেই ক্রাইসিসটা তৎকালীন সময় চলে গেছে এবং এখন পর্যন্ত আমি ফাইন্যান্সিয়ালি কোনো ক্রাইসিসের মধ্যে নাই। সো এই জায়গাগুলা ব্যালেন্স হয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে যে মানে সব কিছু থাকলেও এখন মূল যে জিনিসটা দরকার ছিল, আমার ওয়াইফ, যাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করতাম, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, সেই মানুষটাই নাই আমার কাছে। এখন মনে হয় যে এগুলো আসলে অর্থহীন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো দিয়ে কী করব, এগুলোর দরকার নাই, আমার ওকে দরকার। মানে এটা কত বছরের কথা বলছেন আপনি? না, এটা আসলে খুব বেশি সময় নেয় নাই ম্যাডাম, সামান্য সময় নিয়েছে। 1 বছর 6 মাস এরকম, অলমোস্ট 1 বছর। 1 বছর ইজ লং টাইম, এত সময় না, মাস 6 বলতে পারেন। আর অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে বুঝতে পারি নাই যে ওরা ওইভাবে ইনভলভ হয়েছে। হ্যাঁ, তো ধরেন আমি ভার্বালি দেখতে পাচ্ছি যে আমি একটা জিনিস ঘটতেছে, কিন্তু মানে আই ওয়াজ নট শিওর। আমি এটা শিওর ছিলাম যে বস ফেসে গেছে, কারণ ওরা যখন দেশের বাইরে মিট আপ করছে ইউরোপে, ওরা মানে আমার ওয়াইফ এখান থেকে যাওয়ার পরে আমার বস আলাদাভাবে গেছে। আমি তো বসের সাথে আমি থাকি, তার সাথে কাজ করি, তার একই অফিসে আছি, আমি জানি তার মুভমেন্ট কি, সে কখন কোথায় যাচ্ছে। ওই সময় আমি বুঝতে পারতেছি যে ও যেখানে যাচ্ছে সে সেখানেই যাচ্ছে। দেশে লুকোনো শুরু হয়েছে। হ্যাঁ, লুকোচুরিটা শুরু হয়েছে। তো ওই যখন লুকোচুরি শুরু হয় তখন প্রথম কয়েকদিন মানে কয়েকটা জায়গার কথা আমার ওয়াইফ আমাকে শেয়ার করতো, বাট পরের বিষয়গুলো না ওরা হাইড করা শুরু করে দুইজনই। মানে আমার বস একদিক থেকে হাইড করে আর আমার ওয়াইফ আর একদিক থেকে হাইড করে। বস হলো অফিশিয়ালি বিষয়গুলোকে লুকিয়ে চলতো, আর স্ত্রী যেটা আগে আপনার সাথে শেয়ার করতো, স্বাভাবিক যে সে তো তার, আমি তো তার সাবঅর্ডিনেট, আমি তো তার আন্ডারে চাকরি করতেছি, তার অফিসে আছি। সো সেই জায়গা থেকে সে এই জিনিসটা করতো। আর আমি কি করতাম, এই যখন দেখলাম যে আমার ওয়াইফের অ্যাক্টিভিটিসের মধ্যে কিছু চেঞ্জ আসতেছে, তখন আমি মানে ওকে ট্র্যাক করা শুরু করি। আচ্ছা, ট্র্যাক করা শুরু করি। যখন ট্র্যাক করি আমার ফোন থেকে আমি ওর লোকেশন শেয়ার করে রাখছি। তারপরে এরকম অনেকভাবেই আমি কনফার্ম হয়েছি যে তাদের মধ্যে দে হ্যাভ মানে এঙ্গেজমেন্ট। আপনি আপনার ওয়াইফকে ডাইরেক্ট জিজ্ঞেস করেননি? হ্যাঁ, সেটা নিয়ে আপনাদের মধ্যে মানে সেই ঝগড়া বিবাদ হয়েছে, মারামারি হয়েছে, অনেক কিছুই হয়েছে। মানে ইটস লাইক আমি তাকে প্রথম যখন জিজ্ঞেস করি সে অস্বীকার করে, অস্বীকার করার পরে আমি যখন তাকে প্রুফ দেখাই তখন সে আবার স্বীকার করে, যে কারণে আমার ফ্যামিলিতে মানে গন্ডগোল হয়েছে। বিষয়টা এরকম। আপনি ভালোবাসেন, কিন্তু তারপরও আপনি একজন মানুষকে আরেকজন মানুষের দিকে ঠেলে দিলেন, আবার তার গায়ে আপনি হাত তুলছেন। হ্যাঁ, কারণ সে তো আমার সাথে কমিটেড ছিল যে সে অ্যাক্টিং করবে, দ্যাটস ওয়াই। বাট সে অ্যাক্টিং করতে করতে সে মেন্টালি ইনভলভ হয়ে যাবে,
এটা তো সে আমাকে বলে নাই। সে যে টাকার লালসার মধ্যে পড়ে যাবে, ফাইন্যান্সিয়াল যে একটা টান আছে না, যে টান থেকে আমি আসলে ওকে ইনসিস্ট করি প্রথম। উনি ফাইন্যান্সিয়ালি যে একজনের প্রতি লালসা থেকে জড়িয়ে গেল, এটা আপনি শিওর হয়ে কিভাবে বলছেন? মানে আপনার হাতে তাহলে ওই পরিমাণ অর্থ আসেনি যে আপনার ওয়াইফ আপনার সাথে থাকবে? বিষয়টা সেরকম আসলে আমি বলবো না, মানে ব্যাপারটা হচ্ছে আমরা টেনে টুনে চলছি একটা সময় সেই টানাটানিটা আমাদের মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগছিল না। আমি সেটা বলছি না, আমি বলছি যে আপনার স্ত্রীকে আপনি এই সম্পর্কে ইনসিস্ট করলেন, তারপরে আপনার হাতে কোনো অর্থ আসেনি যে অর্থে আপনার স্ত্রী আপনার সাথেই থাকতে পারে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমাকে টাকাটা বাড়ানো হয়েছে হচ্ছে মানে আমার টাকাটা আমাকে দেয়া হয়েছে কিস্তিতে, মানে আস্তে 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 আস্তে। হ্যাঁ, আমার বেতন বাড়ানো হয়েছে, আমার 2টা প্রজেক্ট এক্সট্রা আলাদাভাবে দেয়া হয়েছে, তো আমাকে দেশের বাইরে ট্যুরে পাঠানো হয়েছে, এইভাবে দেয়া হয়েছে। মানে ডিরেক্ট টাকা দিয়ে যে আমি তোমার ওয়াইফকে কিনে নিলাম বা আমি তোমার ওয়াইফ আমাকে দিয়ে দাও বা এরকম কিছু না। মানে ধরেন আমার ওয়াইফের সাথে বাবুল চৌধুরী দেখা করবে বা ওরা কোথাও বসবে, যাই করুক, মানে হোয়াট এভার, আমাকে মনে করেন থাইল্যান্ড পাঠাই দিল ট্যুরে বা সিঙ্গাপুর পাঠাই দিল ট্যুরে, আমি 7 দিন 15 দিন 20 দিন থেকে আসলাম। এই 15 দিন 20 দিন তো ওরা ফ্রি টাইম কাটাচ্ছে, সেটাই তো আপনি ওই সময় আমার হাতে টাকা আসছে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কীরকম টাকা আপনার কাছে এই মুহূর্তে আছে, এই মুহূর্তে আমার কাছে আছে 80 লাখ প্লাস, মনে করেন 80 লাখের উপরে টাকা আমার অ্যাকাউন্টে আছে। বাট আমার কাছে টাকা থাকলে কি হবে? এখন স্ত্রী নেই না, উনি আপনার সাথে এখন আর এক বাড়িতে থাকছেন না, না। তাহলে উনি বাবুল চৌধুরী সাহেবের সাথে থাকছেন? আই এম নট সো শিওর যে সে বাবুল চৌধুরীর সাথে থাকছে নাকি না। আপনি এত ট্র্যাক করেন, এটা ট্র্যাক করে বার করতে পারেন? আমি এখন আসলে ছেড়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে মানে কাউকে জোর করে ধরে রাখা সম্ভব না। কথা অনুযায়ী আমরা আপনার স্ত্রীর সাথে যোগাযোগ করেছিলাম এবং আপনার এই কথাগুলো আমি তাহলে আপনার স্ত্রীর সাথে মানে শেয়ার করি, দেখি ওনার কি অভিমত। শিওর, প্লিজ। দর্শক, এখন আমরা কথা বলবো মিনহাজ সাহেবের স্ত্রী জারার সাথে। যারা আসলে মিনহাজ সাহেব আপনার হাজব্যান্ড, উনি এসেছেন এই অনুষ্ঠানে এবং ওনার কারণে আপনি এসেছেন, সাথে আরও একজন অতিথি এই অনুষ্ঠানে আছেন। আপনাদের 3 জনকে ঘিরেই আসলে আজকের অপ্রিয় সত্য, যেটা মূল কথা। মিনহাজ সাহেব এক প্রকার কনফেস করেছেন, মানে উনি স্বীকার করেছেন ওনার ভুলগুলো এবং উনি এখন আপনার সাথে তার সম্পর্কটি কন্টিনিউ করতে চান। এই বিষয়ে আপনার কি অভিমত? আপু, আমি আপনার অনেক বড় একজন ফ্যান এবং আপনি ডেকেছেন বলেই কিন্তু আমি এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি। অন্যকে যদি আমাকে কোটি টাকা দিত তবু আমি আসতাম না। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ আপু। আপনি আসলে মিনহাজের ব্যাপারে আপনাকে আমি কী যে বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ওর মতো একজন জানোয়ার, একটা অমানুষের সাথে আমি যে মানে আমার বিবাহের 8টা বছর ধরে সংসার করে আসছি, আসলে এটা আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। আপনি শুনতে চান ও আমার সাথে কি ব্যবহার করছে, কি ব্যবহার করেছে? আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। ওর অত্যাচারের একটা নমুনা যদি আপনাকে বলি না, আপনার গাও শিউরে উঠবে। ও আমাকে দিনের পর দিন, রাতের পর রাত অত্যাচার করেছে। আমার গায়ে যখন তখন হাত তুলেছে। প্রচণ্ড তীব্র শীতের মধ্যে আমার শরীরের সমস্ত কাপড় খুলে বরফ মেশানো পানিতে আমাকে গোসল করিয়েছে। ঠান্ডার মধ্যে আমাকে দাঁড় করিয়ে রেখেছে। ওর প্যান্টের বেল্ট দিয়ে আমাকে যখন খুশি তখন জানোয়ারের মতো মারধর করেছে। এটা তো আছেই, তার সাথেও আপা আমি এখন প্রতিটা মুহূর্তে ওর সাথে থাকতে ভয় পাই। ও জানি কখন আমাকে মেরে ফেলে, আমি নিরাপত্তা বোধ করি না। আমার ভেতরে সবসময় ভয় কাজ করে। ও পারে না এমন কোনো কাজ নেই। আচ্ছা, আপনি একটু
স্বাভাবিক হন। আপনারা তো এই যে বললেন 8 বছর আপনি যে কথাগুলো বললেন এগুলো আমার কাছে আসলে অপ্রত্যাশিত ছিল এই জন্য যে মিনহাজ সাহেব যা বলে গেলেন আর আপনি যা বলছেন সেটার মধ্যে মানে দুজনের কথার মধ্যে বিস্তর ফারাক। তারপরও 8টা বছর আপনি এত অত্যাচার সহ্য করে যে থাকলেন। আপু, আমি বাঙালি মেয়ে, আপনিও একজন মেয়ে। আমরা আসলে চাই বিয়ের পর স্বামীর মন জুগিয়ে সংসার করতে, সেটা আমিও চেয়েছিলাম। কারণ আমার গার্ডিয়ান চাচ্ছিল যে আমি ওর সাথে সংসারটা করি। কারণ যখনই ওনাদেরকে বলতাম ওরা বলতো যে আমারই দোষ, আমি মিথ্যে বলছি। আসলে আমার বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, আমি একজনকে পছন্দ করতাম। আচ্ছা, যেহেতু বাবা মা ওর সাথে বিয়ে দিয়েছে সেহেতু আর কি আমি কিছু বললেই ওটা দোষ হয়ে যেত আর কি। তারপরও আসলে সংসার করতে গেলে যা হয়, ভালোবাসা তো হয়েই যায়। আমি হয়তো ভেবেছি যে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে ওর যে কতগুলো রূপ, ওর অনেকগুলো রূপ আপা, আপনি কোনোভাবেই ধরতে পারবেন না। মানে ও যে কীভাবে যে নিজেকে চেঞ্জ করে, মানে সেটা আসলে যে সাথে আছি আমি বুঝি। মানে আপনার সামনে এক চেহারা, হ্যাঁ, অফিসে একটা চেহারা, জি। আত্মীয় স্বজনের সামনে একরকম চেহারা, মানে প্রতি মুহূর্তে কি উনি ওনার চেহারা চেঞ্জ করতে থাকেন? জি আপু, এবং ওর অনেক লোভ। ওর লোভ চরিতার্থ করার জন্য ও পারে না এমন কোনো কাজ নেই। আপনি জানি না কতটুকু বলেছে, কিন্তু আপনি চিন্তা করেন যে এই লোকটা তার বউকে টাকার জন্য তার বসের সাথে পরিচয় করিয়ে দেয় এবং রিলেশন করতে বলে, এবং আমি যখন এটা করতে চাই না বা তখনও আমাকে অনেকভাবে বোঝায়, বলে যে আমার বিজনেসের সমস্যা, আমি কষ্টে আছি, বা তুমি যদি একটু স্যারের সাথে কথা বলো বা ওনাকে একটু কনভিন্স করো হয়তো আমার কাজটা হয়ে যাবে, আমি একটা বাড়ি কিনতে পারবো, একটা ফ্ল্যাট কিনতে পারবো, একটা গাড়ি কিনতে পারবো, কি সমস্যা। মানে এভাবে আমাকে বুঝিয়েছে। যখনই আমি মানে দ্বিমত পোষণ করেছি তখনই আমাকে টর্চারগুলো করতো, এবং এক পর্যায়ে আমি জিদ করলাম যে হ্যাঁ, ও যেহেতু চাচ্ছে তাহলে আমি এটাই করব। তার মানে বাবুল চৌধুরীর সাথে আপনার সম্পর্কটা এক ধরনের জিদ থেকেও বলা যেতে পারে। জি আপু, এবং সেই মানুষটার সাথে, হ্যাঁ সরি বলেন। মানে কারণ আমি তো বাবুল চৌধুরীকে চিনতাম না। জি, এটা তোর অফিসের বস। জি। আর ওই হচ্ছে ইনভাইট করেছে, বলেছে যে ওনার অনেক টাকা পয়সা, অনেক বড় লোক, উনি অনেক ইনোসেন্ট, অনেক ভালো মানুষ, ওনার অনেক মায়া। তো আমি চাচ্ছি যে ওনাকে ফাঁদে ফেলতে, ট্যাপে ফেলতে। তো তুমি আমার সাথে কিছু না, মানে কোনো কিছু করতে হবে না, তুমি জাস্ট আমার সাথে মানে সঙ্গ দিয়ে ট্যাপে ফেলো, এটাই হচ্ছে বিষয়টা। এবং আপু আমি আসলে মানে কি বলবো, আসলে এটা উচিত হয়নি বাবুল সাহেবকে বা বাবুলকে আমার ট্যাপে ফেলানোর পর অবশ্য বুঝেছি যে এটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে। এবং সেই থেকে আপনি বাবুল চৌধুরীর প্রেমে পড়েন। অথচ আপনি তো একজন বিবাহিত নারী, আপনার তো স্বামী আছে। জি আব্বু আছে, সেটা তো অবশ্যই। কিন্তু বাবুলের চৌধুরীর সাথে আসলে আমি প্রথমে প্রেমে পড়িনি। ওর ব্যবহার, ওর আচার আচরণ, এত ভদ্র, এত অমায়িক একজন লোক। মানে আমি ওর সাথে মেশার পর এবং রাতের পর রাত যখন আমি ফোনে কথা বলেছি, আমার হাজব্যান্ড কখনো আমার সাথে এক বিছানায় শুতে চাইতো না, বলতো যাও ওই রুমে যাও, ওখানে যে কথা বলো ওনার সাথে। কিন্তু তিনি তো বলেন আপনি নাকি বিছানা চেঞ্জ করেছেন। না আপু, এটা মিথ্যে কথা। আপনি বলুন, আমি তো ওনাকে চিনিই না। ওই তো আমার বাসায় ওনাকে ডেকে এনেছে, দাওয়াত দিয়েছে, পার্টি করেছে, পার্টিতে ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে, তারপর আমার সাথে একই রুমে দিয়েছে, আরও অনেক কিছু আপু, মানে এটা বলার মতো না। তারপর আস্তে আস্তে ওনার সাথে সম্পর্কটা ডিপলি হয়েছে। এভাবে করে আসলে তারপর এক পর্যায়ে আমি দেখলাম যে ও আসলে অনেক ভালোবাসে আমাকে। মানে একটা মেয়ের স্বপ্ন থাকে না যে তাকে অনেক ভালোবাসবে। আসলে আপু না, আমি মিনহাজের কাছ থেকে ভালোবাসাটা পাইনি, যে ভালোবাসাটা আমি বাবুলের কাছ থেকে পেয়েছি। তারপরে হচ্ছে ও আনম্যারিড একটা ছেলে, সৎ, ভালো, এবং ওর কোথাও কোনো বদনাম নেই। স্বামী শব্দটা ছোট হলেও এটার ওজন অনেক বেশি। আমি আসলে মিনহাজের কাছে এটার মূল্যই খুঁজে পাইনি যেটা আমি বাবুলের কাছে পেয়েছি। আর বাবুলের এই ভালোবাসা, ওর টেক কেয়ার, ওর
আমাকে যে তীব্রভাবে ভালোবাসে এটা আমি ফিল করেছি, এবং সেখান থেকে আমি বাবুলের প্রতি আকৃষ্ট হই এবং ওকেও ভালোবেসে ফেলি। আপনার হাজব্যান্ড এবং আপনার দুজনের কথাই শুনলাম, আসলে উনি যেমন স্বীকার করেছেন উনি দোষ করেছেন, আবার কিছু কথা গোপন করেছে যেগুলো আপনি বললেন, আর আপনি নিজেও কিন্তু স্বীকার করেছেন যে ফ্রড শব্দটি এটি অন্যায় হয়েছে, আপনি অন্যায় দিয়েই একটি সম্পর্ক শুরু করেছিলেন। এখন আজ যেহেতু মিনহাজ এখানে এসেছেন এবং ওনার মধ্যে ওই আকুতিটা ছিল আপনাকে আবার ফিরে পাবার, আপনি আরও একবার কি ভাববেন যে এই সমস্যাটার কোনো সমাধানে আসা যায় কি না? অসম্ভব, কখনোই না। ও যেটা বলছে আপনাকে দেখাচ্ছে, এটার মাঝেও কোনো রহস্য আছে, কারণ ওর এতগুলো রূপ আমি দেখেছি, ওকে তো আমি এখন বিশ্বাসই করতে পারি না। আর ওইটা আপনি নিজেই চিন্তা করেন যে মানুষটা তার ওয়াইফকে স্যারের কাছে দেয়, কারণ স্যারের টাকা আছে বলে, সে অনেক টাকার মালিক। আজকে যদি ওর জায়গায় আরেকজন বড় লোক আসে, তার কাছে যে আমাকে পাঠাবে না তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? আমি বলতে পারবো না। অতএব ওর সাথে থাকার তো প্রশ্নই ওঠে না, কারণ 2 দিন পরে ও আমাকে আবার বিক্রি করবে। আমি কি বারবার বিক্রি হবো আপু বলেন? তার চেয়ে বাবুল যে আমাকে ভালোবাসছে, ও যে আমাকে চাচ্ছে, আমাকে বিয়ে করতে চাচ্ছে, আমাকে নিয়ে সংসার করতে চাচ্ছে, আমাকে সম্মান দিচ্ছে, মর্যাদা দিচ্ছে, কেন আমি সেটা লুফে নেব না বলেন? আমিও তো বাঁচতে চাই, আমিও তো মানুষ, তাই না? এই দোটানার ভিতরে আমি থাকতে পারছি না আপু, আমি মুক্তি চাই, জানার কাছ থেকে আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। আমাকে একটু ভালোবাসেন না, কোনো ভালোবাসেন না, সব মিথ্যে কথা। ও শুধু টাকাকে ভালোবাসে। ওর টাকা নেই ঠিক আছে, টাকা মানুষের নাই থাকতে পারে, কিন্তু ভালোবাসা, সম্মান বোধ, তার বউর উপরে রেসপেক্ট, তাকে সম্মান দেওয়া, এগুলো তো থাকতে হবে, তাই না? কিভাবে পারে একটা মানুষ? আমি আর চাই না, আমাকে মুক্তি চাই। আমি এই কথা না পারছি আমার বাবাকে বলতে, না পারছি মাকে বলতে, আমি কাউকে বোঝাতে পারছি না। সবাই আমাকে ভুল বুঝছে, সবাই বলছে যে আমি লোভী, আমি টাকার জন্য। আমি আপনাকে একটা সত্যি কথা বলি আপু, যদি বাবুল চৌধুরীর টাকা নাও থাকে না, তবু আমি ওকে ভালোবাসবো, কারণ ও আমাকে ভালোবেসেছে। একটা মানুষের জীবনে টাকার থেকে ভালোবাসা অনেক দরকার আপু, অনেক দরকার, অনেক দরকার। মিনহাজ সাহেবের সাথে আপনার সম্পর্কটা পারিবারিকভাবে হয়েছিল, হয়তো তিনি তখন আপনাকে বুঝতে পারেননি। আবার যে টাকার কথা বলছেন, বাবুল চৌধুরীর কাছ থেকে টাকা নিয়ে সুখে বসবাস করার যে স্বপ্ন, সেটা তো আপনাকে সাথে নিয়েই তিনি স্বপ্নের ভিত তৈরি করতে চেয়েছিলেন, তাই না? মানে আপনারা দুজনই সুখে থাকবেন, এটাই তো মিনহাজ সাহেব চেয়েছিলেন। জি আপি, এটা চেয়েছিলেন, এবং এক পর্যায়ে তো আমি ওকে ওর সঙ্গও দিয়েছি। কিন্তু যখন দেখলাম ও ফেসবুকে এক এক দিন এক এক মেয়ের সঙ্গে ছবি ছাড়ে, ওর অনেকগুলো অ্যাফেয়ার আছে। অনেকগুলো অ্যাফেয়ার আছে, সম্পর্ক আছে। আগে সেটা আপনি জানতেন না? জানতাম না। আমি তো আগে ঘরেই থাকতাম, ঘরের বউ। যখন থেকে ও আমার সাথে এগুলো আচরণ করা শুরু করলো, তখন আমি আস্তে আস্তে ওকেও ফলো করা শুরু করলাম। আপু, মিনহাজ এত চালাক, ও কোনো প্রমাণ রাখে না, ও সব প্রমাণ লোপাট করে দেয়। আর আমার পরিবারের সাথে কুকুরের মতো ব্যবহার করে, কারোর সাথে আমাকে যোগাযোগ রাখতে দেয় না, কাউকে আমার বাসায় আসতে দেয় না। আমি সোসাইটিতে কারোর সাথে মুখ দেখাতে পারি না। প্রত্যেকে আমাকে ফোন করে ওর সম্বন্ধে বলে, ওর বিভিন্ন প্রমাণপত্র আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠায়, অনেকের সাথে সম্পর্কের ছবিও পাঠায়। আমাকে ব্যবহার করছে ঠিক আছে, ও টাকা নেই, টাকা ইনকাম করছে, ও বড় বিজনেসম্যান হবে। আমি তো কখনো ওর কাছে অনেক টাকা, বাড়ি, গাড়ি এগুলো চাইনি আপু। গয়না, হীরা জহরত দিয়ে আমাকে ভরিয়ে রাখ। আজকে ও বাবুলকে নিয়ে যে এত কথা বলছে, ওর গলায় যদি আঙ্গুল দিয়ে বমি করানো যায় না, বাবুলের টাকার ভাতই বেরোবে। কারণ বাবুলের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তো এখন অনেক সম্পদ করে ফেলেছে, অনেক টাকা পয়সা করে ফেলেছে। এখন আর বাবুলকে ওর ভালো লাগে না। কিন্তু ওর ভালো না লাগলে কি হবে? আমার কাছে বাবুলকে ভালো লাগে, কারণ বাবুলকে আমি ভালোবাসি। আর ওর মতো জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য বাবুল আমার একমাত্র অবলম্বন। তাই আপু, আমি এখন আলাদা আছি, অনেক ভালো আছি। আমি আর ওর কাছে ফিরে যেতে চাই না। প্লিজ আপু,
আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না। দর্শক, আপনারা শুনছিলেন মিনহাজের স্ত্রী জারার কথা। দুজনের কথা একদম দুই রকম। এখনো একজন মানুষ বাকি আছেন, বাবুল চৌধুরী। তার কথা কি হবে, চলুন সেটা শুনুন। বাবুল চৌধুরী, আপনাকে স্বাগতম স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে। আপনারা ক ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। আমি সবার ছোট। আপনি সবার ছোট, এবং ছোট সন্তান হিসাবে ব্যবসার দায়িত্ব কি পুরোটাই আপনার উপরে? আমার বাবা এই মুহূর্তে ব্যবসাগুলো দেখাশোনা করছে না। আমার যে দুলাভাই 2জন আছেন তাদেরকে কিছু ব্যবসার দায়িত্ব দেওয়া হয়েছে, আর বাকিগুলো আমি দেখছি। আচ্ছা, তার মানে আপনি যথেষ্ট ব্যস্ত, এবং আপনার এই ব্যস্ততার মধ্যে এখানে আসতে হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে কোন প্রসঙ্গে আজ আমরা কথা বলতে বসেছি। ইয়েস, আমি কনসার্ন। আপনার সাবঅর্ডিনেট মিনহাজ সাহেব, তার স্ত্রী যারা, তার সাথে আপনার একটি সম্পর্ক তৈরি হয়েছে। মিনহাজ সাহেব এসে সেই বিষয়টি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। এখন আসলে এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। মিনহাজ এবং যারা, ফার্স্টলি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মিনহাজ। সে আমার কোম্পানির একজন এমপ্লয়ি। ওয়ান্স আপন এ টাইম আমি তাকে খুব ট্রাস্ট করতাম, বাট বেশ কিছুদিন যাবত তার অসংলগ্ন আচরণের কারণে আমি ক্ষুব্ধ, এবং সেই বিশ্বাসের জায়গাটা সে নষ্ট করে ফেলেছে। এর মধ্যে ছোট একটা গ্যাপ হয়েছে আসলে, যেটা আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত টোটালি। আর যারা ওয়ান্ডারফুল লেডি, বেশ ফ্রেন্ডলি, চমৎকার একজন মানুষ। আমার পার্সোনাল ব্যাপারগুলো আমি তার সাথে শেয়ার করি, সে আমার সাথে শেয়ার করেছে। দ্যাটস অল। তার মানে আপনি বলতে চাইছেন যে যারা এবং আপনার মধ্যে সম্পর্ক শুধুই বন্ধুত্বের? ব্যাপারটা হলো, আমি গত বছরের ফার্স্টের দিকে তাদের একটা পারিবারিক প্রোগ্রামে আমি ইনভাইটেশন পাই। আচ্ছা। তাদের একটি পারিবারিক প্রোগ্রামে আমি ইনভাইটেশন পাই এবং আমি গেলাম। ওর পর থেকে যার সাথে আমার একটা আন্তরিকপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেল। যারা তার পার্সোনাল ব্যাপারগুলো আমার সাথে শেয়ার করার চেষ্টা করছে, বাট আমি বারবার ইগনোর করে যাচ্ছি। 1 বার 2 বার 3 বার, তারপর শুনতে বাধ্য হলাম। কেন? শুনলাম তাদের কনজিউমার লাইফ, তার দাম্পত্য জীবনের কথা। যারা অনেক পেইনফুল একটা লাইফ লিড করছে, সেখান থেকে মুক্তি চায়। তাই একবার ভাবলাম যে মিনহাজ সাহেবের সাথে কথা বলি, যদি সলভ করা যায়। মিনহাজকে ডাকালাম, কথা বললাম সেভারাল টাইমস, বাট মিনহাজও একই কথা বললো যে সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চাচ্ছে না, যেটা যারার ওপিনিয়ন ছিল। আসলে মিনহাজ সাহেব এটা আপনাকে বলেছিল যে যারার সাথে সম্পর্ক সে কন্টিনিউ করতে চায় না? ইয়েস। আচ্ছা, তারপর ও জিনিসগুলো নিয়ে আমি হ্যান্ডেল করতে করতে একটা পর্যায়ে আমি যারার প্রতি আসলে একটু মেন্টালি উইক হয়ে পড়ি। যারাও তাই। আমাদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়, যোগাযোগ হয়, কথাবার্তা হয়, এইটুকুই তো। আপনার সাবঅর্ডিনেটের স্ত্রীর সাথে আপনার, আমি ধরলাম যে আগে আপনাদের বন্ধুত্ব, তারপর হয়তো মেন্টালি আপনাদের মধ্যে এক ধরনের সম্পর্ক বা আবেগপ্রবণ সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু একটা বিষয়, যেহেতু সাবঅর্ডিনেটের ওয়াইফ, সেই সাবঅর্ডিনেটের উপস্থিতিতে তার বাসায় আপনার যাতায়াতের ব্যাপারটা, এটা কি সত্য? আসলে যাতায়াতের ব্যাপারটা, মিনহাজ সাহেবে আমাকে মাঝে মাঝে ইনভাইট করতো, তা আমি যেতাম। আমি শত ব্যস্ততা সত্ত্বেও যেতাম, যেহেতু তাদের প্রবলেমগুলো সলভ করা যায় কিনা, তাদের কনজিউমার লাইফের প্রবলেমগুলো। বাট একটা পর্যায়ে আমিও ইনভলভ হয়ে গেলাম, আসলে মেন্টালি ইনভলভ হয়ে গেলাম। আর আপনি তো জানেন আসলে যে ভালোবাসা বলে একটা শব্দ তো আছে পৃথিবীতে। তারা দুজনে ডিসাইডেড যে তারা সম্পর্কটা কন্টিনিউ করবে না। সেক্ষেত্রে আমি ইনভলভ হলাম। আর যারা অতীত নিয়ে ঘাটার সময় আমার নেই। আমি পাস্ট চিন্তা করি না, প্রেজেন্ট আমার কাছে সবচেয়ে বড়। এই যে আপনার অনুষ্ঠানে আসলাম, কথা বলছি, দর্শক শুনবে, এটা প্রেজেন্ট আমার কাছে বাস্তব। ফিউচার গড নোজ ওয়েল, আই ডোন্ট নো। আমার একটা প্ল্যানিং আছে ম্যাডাম। তার আগে আমি জানতে চাই, বলুন, আপনি কি ম্যারিড অর ডিভোর্সড? স্টিল নাও আই এম আনম্যারিড। বাট আমার যখন প্রেম করার বয়স ছিল তখন কিছুই ছিল না, মনের মতো মানুষ পাইনি,
প্রেম হয়নি। ভালো লাগার একজন মানুষ পেলাম, তাকে আমি হারাতে চাই না। যারা আমাকে ভালোবাসে, আমিও যারাকে ভালোবাসি। আমাদের ভালোবাসার কোনো ঘাটতি নেই ম্যাডাম। আপনি শিওর? আই এম শিওর, 100%। আমি এবার আপনার কাছ থেকে জানতে চাই, যেটা আপনি বলতে চাইছিলেন যে ভালোবাসা নামক একটি শব্দ আছে। জি। তারপর? হ্যাঁ, ভালোবাসা নামক একটি শব্দ আছে। আই ট্রাস্ট লাভ। আই অলসো ট্রাস্ট যারা। তারা ডিসাইডেড যে তারা সংসার কন্টিনিউ করবে না। একজন আরেকজনকে ডিভোর্স দিলে আমি যারাকে নিয়ে সংসার করতে প্রস্তুত। আর আলটিমেটলি আই এম এ হিউম্যান বিইং। আমি জানি মিনহাদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো না। আমার আন্ডারেই তো চাকরি করে। ওর সেটেলমেন্টের জন্য যে টাকা পয়সা দরকার সেটা আমি ব্যবস্থা করে দিব, সেটা হোক দেশে হোক বিদেশে। দ্যাটস নট ফ্যাক্ট ফর মি। আপনার ফ্যামিলি, আপনার বোন, দুলা ভাই, বাবা মা, ওনারা কি ব্যাপারটা সাপোর্ট করবে? ম্যাডাম, আমার মা স্টিল নাও জীবিত, বাবা জীবিত, বোনরা আছেন, দুলা ভাই আছেন, তাদের বাচ্চা কাচ্চা আছে। আমার জন্য মেয়ে দেখেছে, বাট মনের মতো মানুষ পেলাম না। যারার মধ্যে যেটা পেলাম সেটা অন্য কোথাও পেলাম না। সো আমার ইকোনমিক্যালি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, যেটা হয়তো মিনাদের জীবনে আছে। আর সোসাইটির ব্যাপার, সোসাইটি কি বলবে, দ্যাটস নট মাই হেডেক। আমার সিদ্ধান্তই চূড়ান্ত। যারার মতো মানুষকে আমি হারাতে চাই না ম্যাডাম। আপনাদের দুজনের বন্ডিং এত চমৎকার। অবশ্যই ম্যাডাম, আমরা দেশের বাইরে গিয়েছি, একত্রে থেকেছি, কথা বলেছি, শেয়ারিং করেছি। এটা মিনাজ কনসার্ন, মিনাজ জানে সব। হয়তো বা যারার ব্যাপারটা নিয়ে আমার মা, বাবা এবং দুলা ভাই বোনদেরকে আরও বোঝাতে হবে, কনভিন্স করতে হবে, সেটা আমার দায়িত্ব। আর অনেক লোকজন থাকলে কি হবে যদি প্রাণ খুলে কথা বলা না যায়? আমি যারার মধ্যে সেই জিনিসটা পেয়েছি। যারার যে পাস্ট আছে, জি ম্যাডাম। যারা যেভাবে আপনার সাথে শেয়ার করেছে, আপনি কি মনে করেন যে সেখান থেকে আপনি ওকে বের করে নিয়ে আসতে পারবেন? ইনশাল্লাহ পারবো। কারণ তারা তো ডিসাইডেড তারা সংসার করবে না। আর যে কোনো একজন ডিভোর্স করলে আমি যারাকে বিয়ে করার জন্য ইনশাল্লাহ প্রস্তুত। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আর একটু সময় নিব আপনার কাছ থেকে। আপনি যারা এবং মিনহাজ সাহেব, আপনারা তিনজন এখন মুখোমুখি হবেন, আপনি প্রস্তুত? আমি অবশ্যই প্রস্তুত। মিনহাজ এখনো আমার সাবঅর্ডিনেট, আমার সাথে কাজ করছে। ওকে মিনহাজ সাহেব, আপনি এই অনুষ্ঠানে আপনার কথা বলার জন্য এসেছেন। আপনার কথা আমরা শুনেছি যারা এবং বাবুল চৌধুরীর কথাও। তারপর অনুরোধ করব আপনি আবার শুরু করুন। আমি আসলে কি শুরু করব ম্যাডাম? যারা আমার ওয়াইফ, আমি 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 100% কনফার্ম যে ও হচ্ছে টাকা পয়সার লোভে লালসায় পড়ে যে এই বুড়ো ভামটার সাথে, ঠিক আছে, আটকাই গেছে। এখন মিনহাজ সাহেব, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কিন্তু এখন আমার সাবঅর্ডিনেট। আপনার সাবঅর্ডিনেট, তাতে আমার কি আসে যায়? আপনার কাছে কি মনে হয় যে আমি বাউন্ড এখন? আপনি এখানে কি করেন? আপনারে আমি ম্যাডাম দেখেছেন করজোরে রিকোয়েস্ট করতেছি, শোনেন, কথা বলেন না। আপনাকে আমি করজোরে রিকোয়েস্ট করতেছি, আপনি আমাদের লাইফ থেকে সরে যান। এটা আপনার জন্য অনেক ভালো হবে। রিকোয়েস্ট করার কি আছে এখানে? সবার সামনে রিকোয়েস্ট করার কি আছে? আপনি ডিসাইডেড আপনি ওর সাথে সংসার করবেন না। ও কি সংসার করবে না? আমি তোর সাথে সংসার করব না। ওর মতো সাথে আমি থাকবো এক ছাদের নিচে, আর এক বিছানায়? অসম্ভব, কখনো না, কোনোদিনও না। দ্যাটস ফাইনাল। আমি আপনাদের কনসার্ন নিয়ে আমি এগুলা ওকে একটা সুন্দর পথ দেখানোর জন্য। আপনি তো ওরে ভরকাইতেছেন, আপনি ওরে জাস্ট ভরকাচ্ছেন। আপনি কোনো কারণেই আমাদের লাইফে থাকেন না, এটা আপনার জন্য ভালো হবে। কিসের ভরকাইতেছে? কিসের ভরকাইতেছে? আমি ছোট মানুষ যে ভরকাইতেছে? এই তোমার মাথা খারাপ হয়ে গেছে। না, আমার কোনো মাথা খারাপ হয়নি। তোমার মাথা খারাপ হয়ে গেছে। না, আমার কোনো মাথা খারাপ হয়নি। তোমার মতো সাথে আমি থাকবো না। কিসের মাথা খারাপ হইছে? ভালো খারাপ আমি বুঝবো। আমি একটা প্রোটোকল মেইনটেইন করে, রিমেম্বার ইট। শাট দ্য ম্যান। আস্তে 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 আস্তে। এই মিয়া, আপনি এখান থেকে বাইরে হতে পারবেন? আশ্চর্য। তুমি দেখাও না কেন তোমার ক্ষমতা? আমি এখন পর্যন্ত সময় দিতেছি। শোনো, এখন পর্যন্ত তোমার হাতে টাইম আছে, তুমি ওর কাছ থেকে সরে আসো। মিনহাজ সাহেব, আমি একটু আপনাকে থামাই। হ্যাঁ, আপনি যে এইভাবে ওর সাথে কথা বলছেন, ওরা দুজন কিন্তু একটা বিষয় বলেছে। সেটা হলো যে ওদের দুজনের মধ্যে সম্পর্কটা যাই থাক, আপনি দিনের পর দিন যারাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন, মানসিকভাবে নির্যাতন করেছেন। সেটা তো আমি আপনার কাছে কনফেস করছি। হ্যাঁ, তো এখন
এখনো যদি আপনি তাকে ফেরত নিতে আসার জন্য এখানে আসার পরে এভাবে শাউট করেন, বিষয়টা কেমন হয়ে গেল না ভাই? শোনেন ম্যাডাম, শাউট করতেছি কিসের জন্য? শাউট করতেছি হচ্ছে এই লোকটার জন্য। ম্যাডাম আমি কি কিছু বলতে পারি? বেসিক্যালি এই লোকটা বুঝতেছে না যে এই লোকটা কত বড় বিপদে, কত বড় ঝামেলায় পড়তে যাইতেছে। ম্যাডাম আমি কি কিছু বলতে পারি? ফাঁসাইতাছে। আরে ও আমি ওরে ফাঁসাইছি, ছাগলের মতো বুঝতেছে না। তুমি ফাঁসানোর জন্য আমাকে ওর পিছে লাগাইছো। হ্যাঁ লাগাইছি তো, মানে ইট ওয়াজ এ ট্র্যাপ। অনেক টাকা ইনকাম করছো তুমি। ইট ওয়াজ এ ট্র্যাপ। আজকে কার টাকায় কথা বলতেছো? আজকে যে কোট প্যান্ট দামি জুতা কার টাকায় পড়তেছো? আরে ভাই নিজে ইনকাম করছি, ওর ওখানে চাকরি করে করছি। আমরা একটু বাবুল চৌধুরী সাহেবের কথা শুনি। আমি একটু বলি ম্যাডাম আপনার সম্মতি নিয়ে। মিনাজ সাহেব, আপনি যাকে ভালোবাসবেন তাকে ছেড়ে দিন না। সে যদি আপনাকে ভালোবাসে আপনার কাছে ফিরে যাবে, আর যদি ফিরে না যায় তাহলে বুঝবেন সে কখনো আপনাকে ভালোবাসে। আপনার কাছে লেকচার শুনতে আসছে এখানে। ভালোবাসা আপনার কাছে লেকচার শুনতে আসছে এখানে। ভালোবাসা উতরায় পড়তেছে এখন। এই আমার দিকে তাকাও। ভালোবাসা উতরায় পড়ে তোমার। তোমার এই ভালোবাসা উতরানো তোমার কাছে রাখো। পরবর্তী নিউ গার্লফ্রেন্ড, নিউ বউর জন্য রাখো। বুঝছো? কাজে লাগবে। আমারে বাদ দাও। ছাড়ো আমারে। তোমার লগে থাকতে আমার ভালো লাগতেছে না। বুঝছো না তুমি? তুই থাকবি, তোর থাকবে। আস্তে, এইভাবে না প্লিজ। কই যাবে? পালায়ে। ও আমার সাথে যাবে। কোথায় নিয়ে যাবা? আমি ডিসাইডেড। তুমি কোথায় নিয়ে যাবা? আমি দেশের বাইরে চলে যাব। তুমি পৃথিবীর যে প্রান্তে যাবা সেই প্রান্ত থেকে নিয়ে এসে তোমারে টান দিয়ে রাত করে সিরা পালাই দেব। ওই কারণে আমার সাবঅর্ডিনেট হয়ে কাজ করো আমার অফিসে, তাই না? ঠিক আছে। আমার ফ্যাক্টরিতে এই কারণেই কাজ করো তুমি। আমাকে ওয়েট কর না, খালি নিচে নামবি না। মিনাজ সাহেব আপনি সম্ভবত একটু বেশি বলে ফেলছেন। ম্যাডাম দেখলেন তো কি অবস্থাটা? তাদের কনসার্ন নিয়ে আমি এগুলা, সেটা কি আমার দোষ? সেটা কি আমার দোষ বলেন? তোমারে তো বোঝানো হইতেছে ভাই। হি ইজ টোটালি গিল্টি পারসন। বোঝানো হইতেছে তো, মারাইতেছো, তোমারে ধরে নিয়ে যা, মানে থাবড়ে ফালামু রাস্তায়। তুমি কিছুই করতে পারবা না। তুমি কিছুই করতে পারবা না। তুমি যদি পারতা তাহলে বহুত আগেই করতা। বুঝছো? তুমি তো পারো খালি টাকা ইনকাম করতে, আর কি পারো? বেশি বড় বড় কথা বলো। এখন খুব পিরিত উঠছে না আমার জন্য। শুনেন আপনাকে আমি টাকা দিয়ে দিব। তোমার আমি ডিভোর্স দিয়ে তারপর আরে বিয়ে করব। বুঝছো? অনেক সংসার করব। তুমি পারলে কিছু কইরো। থামো। তোমাকে আমি টাকা দিয়ে দিব, বিদেশে সেটেলড হয়ে যাও। তোমার আর্থিক অবস্থা ভালো না সেটা আমি জানি। আপনার টাকা আহা মিনাজ সাহেব, এটা কি? আমরা সবাই এখানে সম্মানীয় ব্যক্তি। দেখছে। আমরা সবাই এখানে মানে প্রাপ্তবয়স্ক, আমরা কেন এইভাবে কথা বলছি? আপা, আরে ভাই আমার বউ বাগায় নিয়ে যেতেছে, আপনি ব্যাপারটা বুঝতেছেন? সেখানে কি আপনি নিজেকে দায়ী মনে করেন না? কিন্তু এখন তো আমি ব্যাপারটা ওরে খুলে বলতেছি, ও বুঝতেছে না কেন? এখন কি আর ফেরার সময় আছে ম্যাডাম? আপনি বলুন। আমার ভিতরে শোনো, তোমার জন্য কোনো ভালোবাসা নাই। সব শেষ, সব শেষ তোমার জন্য। বুঝো না তুমি? সোজা বাংলা কথা বোঝো না? বারবার একই কথা, মাথাটা একদম নষ্ট করে দিতেছে। ওর চেহারা আমার দেখতে ইচ্ছা করে। ওর চেহারা দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। মনে মানে আমি আসলে কি করবো জানো? একটা কুকুর পালবো ওর নামে, তার নাম রাখবো মিনহাস। ওর এই ভালোবাসায় কথা বলে শুনে মাথায় কিছু ঢোকে। ওর যে প্রবলেমটা ছিল সেটা তো সলভ করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ করে দেব। ও বাইরে চলে যাবে বা দেশে ব্যবসা বাণিজ্য করতে চাইলে করে দেব। কিন্তু আর তো এগুলোর সময় মানে সুযোগ নাই। তোমার তো আর এগুলোর সুযোগ নাই। ঠিক আছে, কারণ আমরা দুজন অনেক ভালো আছি, দুজন জনের অনেক ভালোবাসি। আমরা এখন অনেক ভালো আছি। মিনাজ সাহেব আপনি বোঝার চেষ্টা করুন, সংসার মানে দুটি মনের মিল। সেটাই যদি না থাকে, আর ওর মনটা তো আপনার দিকে টানছে। হায় রে কপাল, এরকম ছাগল আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ও কোনো কারণেই বুঝতেছে না যে ওরে ট্র্যাপে ফেলা হয়েছে, ওরে ফাঁসানো হচ্ছে। কথাই বলতে দিচ্ছে না। একটু কথাটা বলতে দিন। একটু বলতে দিন প্লিজ, লেট মি ফিনিশ। আপনার যে আর্থিক ব্যাপারটা আছে সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না, কারণ আপনি আমার সাবঅর্ডিনেট স্টিল নাও। আপনি আমার অফিসে কর্মরত, আপনাকে আমি আর্থিকভাবে সহযোগিতা করব। আপনার বাবা অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা করব। সো দ্যাট আপনার একটা কথা বলি, আপনার সাবঅর্ডিনেট আমি ঠিক আছি, কিন্তু আজকে যে আপনার সামনে বসে কথা বলতেছি, আপনার ব্যবসা দাঁড়ায় রয়েছে আমার উপরে। আমি আপনাকে আগে ট্রাস্ট করতাম, বাট গত কয়েকদিন যাবত কয়েক মাস এখন তো ট্রাস্ট করবাই না। তুমি আমারে বাইর করো না রে ভাই, তুমি বাইর করো, তোমার বিজনেস 3 দিনের মধ্যে চলে যাব। এই ভদ্রভাবে কথা বলো। ওকে তো আমি বের করে তোমার বিজনেসের কোথায় কি আছে না আছে সবকিছু আমি জানি। এরকম ঠিক এরকম করে আমার সাথে, ঠিক এরকম আমি মিনহাস জানি তোমার বিজনেসের কোথায় কি আছে না আছে আমি সবকিছু জানি। ওদের কনজিউমার লাইফটা ভালো না। আমি যদি কারো অবলম্বন হয়ে দাঁড়াই সেটা কি আমার কোনো অপরাধ? আমার অবলম্বন আসছে, বিশাল অবলম্বন। শোনো, তোমার সবকিছু ধ্বংস হবে। আমার নামে মিথ্যা কথা বলতে, মিথ্যা অপবাদ দিতে একটু বুকে কাঁপে না? হ্যাঁ কাঁপে না? একটা এই তোর বউ তো আমি ছিলাম না, এখনো তো আছি। কোথাকার তুই কিভাবে করে বললি?
কিভাবে না পা আমাকে আর আর ভদ্রভাবে কথা বলতে পারতেছি না, সরি আপু। কিভাবে করে বলি যে আমাকে ট্যাবে ফেলতেছি, ট্যাবে ফেলে টাকা কি আমি নিছি না তোরে এনে দিছি? কে ট্যাবে ফেলছে? তুই ফেলছস, তোর কাছে টাকা দিছি। এখন কোনো জবাব থাকবে না ওর কাছে। আরে ও তো পাগল হয়ে গেছে। শোনেন মিনাজ সাহেব, ওরে আমি দেখে নিতেছি। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি দেশের থেকে চলে যান বা অন্য কিছু করেন বা অন্য কোনো মেয়ে দেখেন। ভাই এই যে 20 কোটি মানুষের মধ্যে এর 20 কোটি মানুষের সারা দুনিয়ায় অনেক মানুষ আছে, আপনি অনেক মানুষ খুঁজে পাবেন। আমাদের মাঝখান থেকে সরে যান। এটা আপনার জন্য, আপনার বিজনেসের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনাদের সবার জন্য ভালো হবে। মিনহাজ সাহেব আমি আপনাকে রিকোয়েস্ট করছি একটু থামবেন প্লিজ। বাবুল চৌধুরী সাহেব আপনি একটু থামবেন, এবং যারা আপনাকেও রিকোয়েস্ট করবো একটু থামবেন। আপনারা তিনজনই প্রাপ্তবয়স্ক এবং তিনজনই জানেন আপনাদের ভুলগুলো কি এবং সঠিক কোনটি। কোনো মানুষকে জোর করে কোনো কিছু করা যায় না। আপনি জোর করে যারাকে নিয়ে যাবেন, কাল যদি থাকতে না পারেন, আপনি আজকে যারাকে ভালোবেসে বিয়ে করছেন, আগামীকাল যদি যারার মনে হয় যে আপনিও যোগ্য না, অথবা যারার মনে হলো সে একদমই একাকী জীবনযাপন করতে পারবে, তাহলে সে ভালো থাকবে, তখন এতগুলো প্রশ্নের কোনো উত্তর কিন্তু এই মুহূর্তে আপনারা কেউই দিতে পারবেন না এবং আমরাও দিতে পারবো না, এবং আমরা কোনো প্রকার সমাধানের চেষ্টাও করি না। যেটা করবেন নিজেদের বুদ্ধি, বিবেচনা এবং মনুষ্যত্ব বোধ এই জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন। আপনাদের কাছে শুধু এতটুকুই অনুরোধ। দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আমরা এতক্ষণ কথা বলছিলাম মিনহাজ, বাবুল চৌধুরী এবং জারার সাথে। তাদের সকলের মুখ থেকে যে কথাগুলো আমরা শুনলাম এবং যে পরিস্থিতি আমরা জানলাম, তাতে কেন যেন মনে হচ্ছে এই সব কিছুর মূলে রয়েছে লোভ, লালসা এবং নির্বুদ্ধিতা। দর্শক, আমরা যে অবস্থানেই থাকি না কেন, যেভাবেই জীবনযাপন করি না কেন, তা অতি সাধারণ হলেও সেখানেই তুষ্ট থাকা উচিত। তাহলে আর সমস্যায় পড়তে হবে না এমন মতদ্বৈততায়। আর তাই এই অপ্রিয় সত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেই সকল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যেগুলো জানার পর হয়তো একবার ভাববেন, একবার আপনাদের মধ্যে এই বোধ জাগ্রত হবে, এমনটি কি ঠিক হচ্ছে? দর্শক, আর একটি বিষয় বলে রাখা ভালো, আমাদের এই অনুষ্ঠানের প্রত্যেকটি ঘটনা সত্য, তবে প্রত্যেকটি চরিত্র কাল্পনিক। আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে ডাঙ্গুলি এন্টারটেনমেন্টের পর্দায় এবং স্বপ্নধারা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সকলে সুখে থাকবেন, এই প্রার্থনাই করি।